জিআইএস পরিবার বিশিষ্ট চিত্রতারকা এবং যাকে শুধুমাত্র একজন শিল্পী বললে কম বলা হবে। আপনারা যারা এখানে ছাত্র আছেন 300 স্কুল থেকে উপস্থিত, আজকে সমাজ মাধ্যমের যুগে শুধু অভিনয় নয়, এর বাইরেও তার কিছু প্রতিভার সন্ধান আপনারা পেতে পারেন। এবং পরিবর্তিত পরিস্থিতিতে গত 15 বছর আমরা যে একটা স্বপ্নের রাজ্যে বিরাজ করছিলাম, তার মধ্যে তার একটা নিঃসঙ্গ উপস্থিতি। হয়তো যারা এই সমাজটাকে, এই কালখণ্ডকে একটু কাছ থেকে লক্ষ্য করবার চেষ্টা করছিলেন, তার স্পর্শ আপনারা পেয়েছেন। সম্মানীয় আমাদের রামকৃষ্ণ মিশনের স্বামীজি ত্যাগ তিতিক্ষার বলিদানের বার্তা যিনি আপনাদের সামনে দেবেন, দুই ফুটবলার যাদের ব্যক্তিগতভাবে পরিচয় করিয়ে দেবার কোনো প্রয়োজন নেই, তার মধ্যে আজকে আমাকে নিয়ে আসা হয়েছে কেন, এটাই সবচেয়ে বড় জিজ্ঞাসা। এটাই একটা গবেষণার বিষয়বস্তু। কারণ আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা অন্য গ্রহের মানুষ। আমাদের মানুষ মনে করে আমরা দুর্নীতিগ্রস্ত, আমরা ক্ষমতালোভী, আমরা বুথ দখল করি, আমরা মানুষের গণতান্ত্রিক চেতনাকে, মানুষের আবেগকে, মানুষের অনুভূতিগুলোকে বাজেয়াপ্ত করে নেই। আমরা মানুষের ওপরে আমাদের হেজিমনিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। তার বাইরে আমাদের অন্য কোনো পরিচয় নেই, আর অন্য কোনো বিশেষ পরিচয় মানুষের আসল পরিচয় হারিয়ে যায়। এভাবেই বহু মানুষ রাজনীতির মধ্যেও হারিয়ে যায়। আপনারা প্রত্যেকেই কৃতি ছাত্রছাত্রী, আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং প্রণাম জানাচ্ছি। আপনাদের পরিবারের, আপনাদের বাবা মায়েদের যাদের সমর্থন, যাদের সহযোগিতা, যাদের আশীর্বাদে আপনারা আজকে এই সভাগৃহে উপস্থিত হয়েছেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শিক্ষক যারা আপনাদের পড়িয়েছেন তাদেরও আমি প্রণাম জানাচ্ছি যে আপনারা এত ভালো স্কোর করেছেন, আজকে এই সংগঠন আপনাদের নিয়ে এসেছে। দেখুন, এতক্ষণ পর্যন্ত আসার পরে আমি শুনছিলাম বা আমরা শুনে থাকি রোবোটিক্সের কথা, আধুনিক প্রজন্মে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা, এই সিনথেটিক এজ, এই গ্লোবাল ভিলেজ, এই সমস্ত কিছু কিন্তু মানুষ তৈরি করেছে। রাজনৈতিক দলের নির্দিষ্ট মতাদর্শ থাকে, সমাজ বিজ্ঞানীদের নির্দিষ্টভাবে একটা সমাজের বিশ্লেষণ থাকে, ছাত্র শিক্ষকদের মধ্যে একটা ক্যারিকুলামের সম্পর্ক থাকে। কিন্তু তারপরও একটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে গোটা সমাজ জুড়ে, যেখান থেকে জ্ঞান আরোহণ করতে হয়। কিন্তু এই সবকিছুই মানুষ তৈরি করেছে, সবকিছুই হিউম্যান ড্রিভেন। মানুষই এই তৈরি করেছে, মানুষই ডেটা সেন্টার তৈরি করেছে, মানুষই রোবোটিক্স তৈরি করেছে। মানুষের বাইরে, মেধাবী ছাত্রদের বাইরে কিছু নেই। আপনাদের ভবিষ্যৎ জীবন সফল হোক, সুন্দর হোক, সার্থক হোক। জিআইএস গ্রুপ দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে তারা কাজ করেছে। শুধুমাত্র শিক্ষা জগৎ নয়, শিক্ষা জগতের বাইরেও এই পশ্চিমবঙ্গবাসীর প্রতি এই পরিবারের একটা নির্দিষ্ট কন্ট্রিবিউশন আছে। আমি নতুন করে আজকের দিনে সেটা টেনে আনতে চাই না, কিন্তু এটা মনে রাখবেন যে আমরা যারা বাঙালিরা এর মধ্যে একটু উন্নাসিকতায় ভোগী, আমরা যারা মনে করি যে আমরা রেস্ট অফ দ্য ইন্ডিয়া থেকে কিংবা কাউবেল্টের থেকে 50 বছর এগিয়ে আছি, আমরা যারা মনে করি আমাদের বাংলা কবিতা ভারতবর্ষের অন্য প্রদেশ থেকে অন্তত 30 বছর এগিয়ে আছে, আমাদেরও কিন্তু নতুন করে ভাববার সময় এসেছে যে আমরা কাদের বহিরাগত বলছি, আমরা নিজেদের কতটুকু চিনেছি, নিজেদের কতটুকু জেনেছি।
একটা সময় ছিল যখন আমরা নেতৃত্ব দিয়েছিলাম সারা ভারতবর্ষে। একটা সময় ছিল যখন যে কোনো রাজনৈতিক আন্দোলন বা যে কোনো স্বাধীনতা সংগ্রামের এপিক সেন্টার ছিল কলকাতা পশ্চিমবঙ্গ। একটা সময় ছিল যখন রাজনীতিতে এমন কিছু মানুষ আসতেন যাদের নতুন করে রাজনীতির পরিচয় তাদের চিনিয়ে দেওয়া হতো না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হাওড়া জেলা কংগ্রেসের প্রায় 12 বছরের বেশি সময়ের সভাপতি ছিলেন, কিন্তু অনুশীলন সমিতি নীতি বা মতাদর্শের দিক থেকে যাদের পার্থক্য ছিল কয়েক যোজন, তিনি কিন্তু অকাতরে তার লেখার রোজগার থেকে তাদের দান করে দিয়ে চলে গিয়েছিলেন। পরাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে স্যার আশুতোষ মুখোপাধ্যায় ব্রিটিশ চ্যান্সেলরের উপস্থিতিতে ইউনিভার্সিটির কনভোকেশন মিটিং এ বক্তৃতা করতেন। মিনিস্টার্স মে কাম এন্ড গো, চ্যান্সেলর্স মে ব্লুজুম এন্ড পেরিশ, বাট মাই ইউনিভার্সিটি, ফেলো গ্র্যাজুয়েটস, ইউর ইউনিভার্সিটি উইল গো অন ফরএভার। বিশ্ববিদ্যালয়কে আমার বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়কে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তোমাদের বিশ্ববিদ্যালয় বলবার যিনি সাহস দেখাতে পেরেছিলেন, তিনিও কিন্তু এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। আবার আমরা এমন উপাচার্যকে দেখলাম যিনি মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে বলছেন যে ম্যাডাম একটু অনুগ্রহ করে বলবেন আগামী দিনে আমাদের উচ্চশিক্ষার প্রতিমুখ কোন দিকে হবে, আপনি যদি একটু আলোকপাত করেন আমরা কৃতার্থ হব। আমরা এটাও দেখেছি। আমরা কেউ কান পেতে কলকাতার রাস্তায় শুনিনি যে কলকাতাও কষ্ট পেতে পারে, দুঃখ পেতে পারে, কলকাতাও কাঁদছে, কলকাতারও যন্ত্রণা আছে। এই যন্ত্রণা বুকে নিয়ে কিছু মানুষ কাজ করে চলেছেন তাদের মতো করে। বাণিজ্যিক ভাবে সকলেই সাফল্য চান, কিন্তু শুধুমাত্র বক্তৃতা দিয়ে স্বপ্ন দেখলেই স্বপ্নকে বাস্তবায়িত করা যায় না। ঘুমের মধ্যে যা দেখা যায় সেটা স্বপ্ন নয়, স্বপ্ন হলো সেটাই যা মানুষকে জাগিয়ে রাখে, যা মানুষকে এক উদ্যমী হতে সাহায্য করে। আপনারা সেভাবেই উদ্যমী হবেন, নিজের জীবনের সমস্ত ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। একই সঙ্গে নিজেদের মধ্যে যে শ্রদ্ধার দৃষ্টিতে একে অন্যকে দেখা ছাত্র শিক্ষকের, একটা বিশ্ববিদ্যালয় তার পরিচালন সমিতি আর একজন ছাত্রের অভিভাবকদের মধ্যে সম্পর্ক যেন নিবিড় হয়, সেটাই কিন্তু কাম্য। সারা পৃথিবী জুড়ে যেরকম অর্থনীতির ভলিউম বাড়ছে, কিন্তু সে তুলনায় কর্মসংস্থান তৈরি হচ্ছে না। এটা ইকোনমিস্টদের কাছে একটা একাডেমিক চ্যালেঞ্জ, পলিটিশিয়ানস কিংবা ব্যুরোক্রেটদের কাছে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জ। আর পৃথিবীতে সমস্ত প্রশ্নের উত্তর কেউ দিয়ে যেতে পারে না। Whether it is socialism or socialistic democracy, finally it should be established by a man. তাই টোটালিটারিয়ান স্টেটই হোক কিংবা মার্কেট বরোইং পলিসি, সমস্ত প্রশ্নের উত্তর কারোর জানা নেই। বিবেকানন্দ বলে গিয়েছিলেন, in this society everyone ought to have the same opportunity for obtaining wealth, education and knowledge. Freedom in all matters which advance towards mukti, the worthiest gain of a man. আমরা মুক্তির সন্ধানে যেতে পারবো কিনা জানি না, কিন্তু আমরা একজন মানুষ হিসেবে বেঁচে থাকতে পারি। আমাদের ভারতবর্ষের ঐতিহ্যশালী গৌরবময় ইতিহাসগুলোকে আমরা তুলে ধরতে পারি। এই দেশের মাটিতেই ট্রিগোনোমেট্রি তৈরি হয়েছে, জিওমেট্রি তৈরি হয়েছে, বাইনোমিয়াল ক্যালকুলাস আমরা তৈরি করেছি, চাঁদে জল আছে, এটা 6000 বছর আগে ভারতবর্ষের ঋষিরা আবিষ্কার করেছেন। আমরা পৃথিবীকে প্রথম গ্রামার শিখিয়েছি, আমরা পৃথিবীকে প্রথম লিপিবদ্ধ ভাবে তার মনের ভাবনাকে উপস্থাপিত করতে শিখিয়েছি। আমরা পৃথিবীকে স্টিল মেকিং, মানে আজকে যে ওপেন হার্ট প্রসেস বলে যেটা চলছে, ওই স্টিল মেকিংটা ভারতবর্ষের
মাটিতে আমরা তৈরি করতে শিখিয়েছি। আমরা গোটা পৃথিবীর মানুষকে অ্যাস্ট্রোনমি শিখিয়েছি। আমরা গোটা পৃথিবীর মানুষের সঙ্গে হিউম্যান এনিম্যাল কনফ্লিক্টকে কমানোর জন্য আমরা চেষ্টা করেছি। আমরা একম সদ বিপ্রা বহুদা বদন্তির কথা বলেছি। আমরাই ভারতবর্ষের প্রথম দেশ যারা ভারতবর্ষের মাটিতে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, মানুষের মানবাধিকারের সুরক্ষা দিয়েছে। আবার আমরাই বিভিন্ন সময় জাতপাতের নামে বজ্জাতি করেছি। আমরাই আমাদের থেকে দূরে চলে গেছি। আজকে যিনি সঞ্চালক ছিলেন তিনি 15 বছরের কথা বললেন। বিশ্বাস করুন, আমার তো একমাত্র পরিচয় আমি রাজনীতি করি। সব্যসাচী চক্রবর্তীর মতো আমার অনেকগুলো পরিচয় নেই। আমার একমাত্র পরিচয় আমি একজন রাজনৈতিক কর্মী, এবং দিনের শেষে আমি একজন রাজনৈতিক কর্মী। কিন্তু আজকে আমার দলকে ভোট দেওয়ার কথা বলতে বা কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমাকে সমর্থন করতে, আমাদের সমর্থন করতে আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছে আসিনি। আপনারা 300টি স্কুল থেকে এসেছেন, প্রত্যেকেই কৃতি বিদ্যার্থী। আপনাদের জীবনের সর্বাত্মক সাফল্য আমি কামনা করছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা কথা বলছি যে সচেতনতা রাখবেন। রাজনৈতিক সচেতনতাই হোক, অর্থনৈতিক সচেতনতাই হোক, আর সামাজিক সচেতনতাই হোক, প্রতিবাদ করবেন, সমালোচনা করবেন, নিজের কথা নিজের মতো করে তুলে ধরবার চেষ্টা করবেন। কোনো রক্তচক্ষুর সামনে মাথা নত করবেন না। রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখে, শিশু পাঠ্য কাহিনীতে থাকে। আপনারা হয়তো 2-3 বছরের মধ্যেই যত রক্তচক্ষুকে দেখেছিলেন, কি সুন্দরভাবে তাদের নীরবে নিভৃতে সুখী গৃহকোণে আশ্রয় নিতে দেখতে পেরেছেন। রাস্তায় কেউ নেই। এমনকি সহকর্মী যারা ছিলেন, সহকর্মী যারা ছিলেন, ডিম বৃষ্টি থেকে বাঁচানোর জন্য কাউকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না। এটা সমাজে কাম্য নয়। এরও প্রতিবাদ হওয়া প্রয়োজন। এটা কোনো দলের কর্মসূচি হতে পারে না যে একটা মানুষকে দেখে আমি পচা ডিম ছুঁড়ে দেবো, কিন্তু ছোড়া হচ্ছে। এটা পশ্চিমবঙ্গ নয়, এটা আমার চেনা জগৎ নয়। এর বাইরে সকলকে বার করে আনতে হবে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জীবনে অনেক বেঁধে ফেলা আছে। এটাই হলো ভারতবর্ষের চেনা ছবি। এই ভারতবর্ষের সন্ধান আপনাদের করতে হবে। এই ভারতবর্ষকে আপনাদের প্রত্যেককে আগামী দিনে চিনতে হবে। এই ভারতবর্ষে মনে রাখবেন যে স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন যে যদি ক্যাডার হও তাহলে গুরু গোবিন্দ সিং এর মতো, আর যদি লিডার হও তাও গুরু গোবিন্দ সিং এর মতো হবে। এই বক্তব্য যিনি মানুষের সামনে রেখেছিলেন তিনি স্বামী বিবেকানন্দ। রাজনীতির একটা সংকীর্ণ সীমাবদ্ধতা আছে। আমি যদি রাজনীতি না করতাম, আজকে 15 বছর পর যদি সরকারের পরিবর্তন না হতো, আপনারা আমাকে এই মঞ্চে ডাকতে পারতেন না। কারণ সামাজিক পরিস্থিতি এটা ছিল। ব্যক্তিগতভাবে এর কর্ণধার হরণজিৎ সিং আমার বন্ধু। সপ্তাহে 7 দিনের মধ্যে 4 দিন তার সঙ্গে আমার দেখা হয়। কিন্তু তারপরেও পরিস্থিতি যা ছিল, বন্ধুত্বের মধ্যেও একটা রাজনৈতিক বেড়াজাল আজকে বিভাজনের রেখা তৈরি করত। কিন্তু প্রত্যেক পারিবারিক অনুষ্ঠানে, প্রত্যেক তাদের এই ধরনের অনুষ্ঠানে সবসময় তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। মঞ্চে হয়তো তুলতে পারেননি, কিন্তু জানিয়েছেন। আর মঞ্চে ওঠার অধিকারও কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মঞ্চে ওঠার অধিকারও আমার নেই। আমার উচ্চতার মতো আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি সীমিত। শুধু আবার আপনাদের বলছি যে দেশটা ভারতবর্ষ, জনগণ মন অধি আমরা রোজ গান গাইছি। পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ। বাংলার অর্ধেকটা নেই, পাঞ্জাবের অর্ধেকটা নেই, সিন্ধুর গোটাটাই নেই। এই দেশ আমাদের ইচ্ছার বিরুদ্ধে খণ্ডিত হয়ে গেছে। ভারত মায়ের কয়েকটি অঙ্গ শেষ হয়ে গেছে। আজকের এই বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বন্দে মাতরমের 150 বছর সম্পূর্ণ হচ্ছে। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মারা যাবার আগে তার ছোট মেয়েকে কয়েকদিন আগে বলেছিলেন যে দেখিস, আগামী 20-30 বছরের মধ্যেই বন্দে মাতরম সারা ভারতবর্ষের মানুষের হৃদয়ে রক্ত নাচন দেখাবে। আজকে তিনি তার এই উক্তি প্রতিষ্ঠা পেয়েছেন। আমরা আমাদের সঙ্গে ভবের ঘর চুরি করেছি।
রবীন্দ্রনাথ গান লিখেছিলেন জনগণ মন অধি। যেদিন কংগ্রেস অধিবেশনে গানটি গাওয়া হয় সেদিন সন্ধ্যাবেলায় আরেকটি রামভজ দত্ত চৌধুরীর গান হয়েছিল, যার নাম ছিল বাদশা হামারা। পরের দিন দ্য ইংলিশম্যান এবং দ্য স্টেটসম্যান দুটি কাগজে প্রকাশ হলো যে রবীন্দ্রনাথ পঞ্চম জর্জের কে স্তুতি করে এই গান রচনা করেছিলেন। রবীন্দ্রনাথ এই কথার গুরুত্ব দেননি, উপেক্ষা করেননি। সারা ভারতবর্ষ জুড়ে মিথ তৈরি হয়ে গেল যে রবীন্দ্রনাথ ব্রিটিশের পূজারী ছিলেন। কিন্তু মনে রাখবেন, এই রবীন্দ্রনাথ ঠাকুর যখন আবেদন করেছিলেন জাতীয় নেতৃবৃন্দের কাছে যে চলুন একসঙ্গে যাই, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিরোধিতা করি পাঞ্জাবের মাটিতে দাঁড়িয়ে, তখন রবীন্দ্রনাথের আহ্বানে কেউ সাড়া দেননি। রবীন্দ্রনাথ যখন বলেছিলেন টাউন হলে সভার আয়োজন করো, আমি সভাপতিত্ব করব, আমি বক্তৃতা করব, আমি প্রতিবাদ করব, শুধু মিটিংটা ডাকার তোমরা ব্যবস্থা করো, আমি নাম করব না, অনেক বরেণ্য ব্যক্তি রবীন্দ্রনাথের পাশে দাঁড়াননি। রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগকে তার হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন। আজকেও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কোণে মানুষ বলেন যে রবীন্দ্রনাথ এই কাজ করেছিলেন ব্রিটিশের স্তুতি করতে। বিদ্যাসাগরকে ফরমিডেবল ব্রিটিশ এজেন্ট বলে কলকাতা শহরে তার মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। রাজা রামমোহন রায়কে এজেন্ট বলে তাকেও আমরা অপমানিত করেছি। আসলে আমরা নিজেরা বারবার বাঙালিরা আমরা আমাদের অপমানিত করে চলেছি। এই ইতিহাসকে নতুন করে এই প্রজন্মকে নিয়ে আসতে হবে। পরাধীনতা 190 বছরের ব্রিটিশের শাসন নয়। এই পরাধীনতার কারণেই, এই পরাধীনতা ছিল 1000 বছরের বেশি সময়, যার জন্য তেগ বাহাদুরকে যখন শেষ সময় বলা হলো যে শেষ অস্ত্র ধর্ম পরিবর্তন করো, না হলে মৃত্যুকে বরণ করে দাও, শিরচ্ছেদের আগে তিনি বলেছিলেন আমি সির দিয়া মগর সার নেহি দিয়া। আজকে সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা আমাদের এই খণ্ডিত পশ্চিমবঙ্গ, যার জন্ম হয়েছিল 20শে জুন 1947 সালে, মাত্র গতকাল সেই দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হয়েছে। স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার এই ইতিহাসও বিস্মৃত করে দেওয়া হয়েছে। কিন্তু কারাই রাজ্যটির জন্ম দিয়েছিলেন? স্যার যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, মেঘনাথ শাহ, শ্যামাপ্রসাদ মুখার্জি, সুনীতি কুমার চ্যাটার্জি, মেজর জেনারেল A.N. চ্যাটার্জি, ব্যারিস্টার নির্মল চন্দ্র চ্যাটার্জি এবং ভারতবর্ষের অগণিত বুদ্ধিজীবী তারা পথে নেমেছিলেন। তারা বলেছিলেন তারকেশ্বরে দাঁড়িয়ে, পাকিস্তান and no Pakistan that is immaterial. For the sake of the Bengali Hindus, for the survival of the Bengali Hindus, Bengal should be divided. We required a separate Hindu Bengali homeland. প্রতিষ্ঠিত হয়েছিল পশ্চিমবঙ্গে। গতকাল তার জন্মদিন চলে গিয়েছিল। আবার এটা কি পয়লা বৈশাখ হিসেবে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। দেখুন, গোলাপকে নিহত করে দেওয়া যায়, মানুষের শিরচ্ছেদ করে দেওয়া যায়, একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া যায়, কিন্তু ইতিহাসকে খুন করা যায় না। আজকে পশ্চিমবঙ্গ দিবসের পালনের মধ্যে দিয়েই সেটা প্রতিষ্ঠা হয়ে গেল। আমরা কোথা থেকে এসেছি, আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আর কোথায় নিজেদের চলে যাব, সেটা নিয়ে কোনো প্রশ্ন হয় না। দেখুন, মাত্র 10 দিন আগে আমার একটা অস্ত্রোপচার হয়েছে, এখনো সম্পূর্ণ হয়নি। আমি আজকে ওই হরঞ্জিতের আহ্বানে এসেছি, তাই আমি প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে বেশিক্ষণ দাঁড়ানোর মতো শক্তিও আমার নেই। আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। একটু বেশি হয়তো বলে ফেললাম, তার জন্য দুঃখিত। সবাই ভালো থাকবে।